প্রিয় ছাত্রবন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই। গত দুটি ভিডিওতে তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2024-25 উচ্চ মাধ্যমিক, সেখানে তোমাদের জন্য দুটো পেজ অলরেডি করা রয়েছে, এসি 27 এবং এসি 76। আজকে তোমাদের এসি 108 পেজে যে ভূগোলের প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। কয়েকদিন ব্যস্ত থাকার জন্য তোমাদের এটা কন্টিনিউ করতে পারিনি, তো আশা করছি এখন থেকে তোমরা কন্টিনিউ এই যতগুলো সেট রয়েছে, ভূগোলের যতগুলো সেট রয়েছে, তোমরা সেগুলো আশা করি দিতে পারবো। তো চলো তাহলে দেখে নিই যে 108 পাতায় কি কি এমসিকিউ এবং এসএকিউ এর প্রশ্নগুলো রয়েছে এবং তাদের উত্তরগুলো কি রয়েছে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো দেখে নিই যে এমসিকিউ এর উত্তরগুলো কি হবে। দেখো, প্রথম প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মিলিত ফল, সেটি হচ্ছে সি অপশন, পর্যায়ন। 2 নম্বর, ভূমিরূপ হল ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণাটি কে প্রথম প্রবর্তন করেন? উত্তর কিন্তু ডব্লিউ.এম. ডেভিস। 3 নম্বর, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জলনির্গম প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে তা হল বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। 4 নম্বর, শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হল ডাব। 5 নম্বর, একটি মনুষ্য সৃষ্টীয় বিপর্যয়ের উদাহরণ হল ভোপাল গ্যাস দুর্ঘটনা বা বিপর্যয়। 6 নম্বর, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল মোট অভ্যন্তরীণ উৎপাদন। 7 নম্বর, স্থানান্তর কৃষিকে ব্রাজিলে কি বলে? ব্রাজিলে বলে রোকা। 8 নম্বর, স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হল পটজল। 9 নম্বর, কোনারভেশন শব্দটি প্রথমে ব্যবহার করেন প্যাট্রিক গ্যাডেস। 10 নম্বর, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হল মোনাড নক। বাকি যেগুলো ভূমিরূপ রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই পুনর্যৌবন লাভের ফলে হয়, এখানে কিন্তু হয় না বলেছে। 11 নম্বর, যে বায়ু হ্যাডলি কোষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত তা হল আয়ন বায়ু। আমরা জানি যে ত্রিকোষ মডেল যেটা রয়েছে, আয়ন বায়ু হ্যাডলি কোষের সাথে, ফেরেল কোষের সাথে পশ্চিমা বায়ু এবং মেরু কোষের সাথে মেরু বায়ু যায় বা আলোচনা করা হয়। 12 নম্বর, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় রেড ডাটা বুক। 13 নম্বর, মরু ক্ষয়চক্রে ক্ষয়ের শেষ সীমা হল ভৌম জলস্তর। এখানে তোমরা সমুদ্রপৃষ্ঠ দেখে ভুল করো না, কারণ এখানে মরু ক্ষয়চক্র বলেছে। মরু ক্ষয়চক্রতে সমুদ্রপৃষ্ঠ হয় না। এখানে যদি প্লায়া অপশন থাকতো অবশ্যই প্লায়াটা কিন্তু উত্তর হতো। 14 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক তোমরা জানো, ডবসন। 15 নম্বর, জেট বায়ুপ্রবাহ জেট স্ট্রিম কোথায় দেখা যায়? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে দেখা যায়। 16 নম্বর, ন্যূনতম ব্যয় তত্ত্বে সমপরিবহন ব্যয় রেখাকে কি বলে? এখানে অপশনগুলো যেগুলো রয়েছে, আইসোটিম, আইসোডোপেন, সমষ্ণ রেখা, সমচাপ রেখা, এখানে উত্তর হবে আইসোটিম। 17 নম্বর, ভারতের নায়াগ্রা জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত, তাহলে ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে, সেটি কিন্তু ছত্তিশগড়ে
অবস্থিত। 18 নম্বর, বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। 19 নম্বর, সর্বনিম্ন প্রশাসনিক একক হল মৌজা। 20 নম্বর, ভারত জনসংখ্যা বিবর্তন তত্ত্বে যে পর্যায়ে অবস্থিত তা হল তৃতীয় পর্যায়ে অবস্থিত ভারত। সর্বশেষ প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের লাল পোশাকের কর্মী বলা হয়। এখন আমরা দেখে নেব এসএকিউ যে প্রশ্নগুলো সেগুলো কি রয়েছে এবং তাদের উত্তরগুলো। দেখো, প্রথমে রয়েছে উৎসন্দ জল বলতে কি বোঝো? উৎসন্দ জলের উত্তরটা তোমরা এখানে দেখে নাও। ম্যাগমার মধ্যে সঞ্চিত উত্তপ্ত খনিজপূর্ণ জলকে উৎসন্দ জল বলা হয়। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে? 2 নম্বর প্রশ্ন রয়েছে অথবা, 2 নম্বর নয়, উৎসন্দ জলের অথবা রয়েছে সোলাম কি? দেখে নাও সোলামের উত্তর তোমরা কি লিখবে। মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে সোলাম বলে। 2 নম্বর প্রশ্ন, কাকে 10 সহস্র ধূম্র উপত্যকা বলা হয়? উত্তরে তোমরা লিখবে আলাস্কার কাটমাই পর্বতকে 10 সহস্র ধূম্র পাহাড় বলা হয়। অথবার প্রশ্নে রয়েছে ফেচ কাকে বলে? উত্তরটা দেখে নাও কি রয়েছে। উন্মুক্ত সমুদ্রে বায়ু বাধাহীনভাবে যতটা দূরত্ব অতিক্রম করতে পারে তাকে ফেচ বলে। এবার 3 নম্বর প্রশ্ন, মৃত্তিকা ক্যাটেনা বলতে কি বোঝো? তোমরা উত্তরটা দেখে নাও কি রয়েছে বা কি লিখবে। পার্বত্য ঢালের বিভিন্ন উচ্চতায় মৃত্তিকা পরিলেখের পরিবর্তনকে মৃত্তিকার ক্যাটেনা বলা হয়। 4 নম্বর প্রশ্ন রয়েছে অনুগামী নদীর সংজ্ঞা দাও। তাহলে অনুগামী নদীর সংজ্ঞাতে আমরা উত্তরটা দেখব। দেখো কি রয়েছে। ভূমির প্রাথমিক ঢাল অনুসারে যে সব নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে। অথবার প্রশ্নে কি রয়েছে? অথবার প্রশ্নে রয়েছে নদীর পুনর্যৌবন লাভের সংজ্ঞা দাও। তাহলে উত্তরটি দেখে নাও যে পুনর্যৌবন লাভের সংজ্ঞা কি হবে। ক্ষয়চক্রে বাধার ফলে কোনো কারণে নদী পুনরায় নিম্নক্ষয় করার ক্ষমতা ফিরে পেলে তাকে নদীর পুনর্যৌবন লাভ বলা হয়। 5 নম্বর প্রশ্ন কি রয়েছে? মোনেক্স কি? অথবাতে রয়েছে ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? তাহলে মোনেক্স দেখে নিই আমরা। মোনেক্স হলো, দেখো পুরো কথাটির অর্থ হচ্ছে মনসুন এক্সপেরিমেন্ট। মৌসুমী বায়ুর গবেষণা সংক্রান্ত কর্মসূচি হলো মোনেক্স। অথবাতে রয়েছে ঘূর্ণবাতের চক্ষু। উত্তরে কি লিখবে দেখো। ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত মেঘহীন আকাশ যুক্ত বৃত্তাকার যে অঞ্চলের সৃষ্টি হয় তাকেই ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। অর্থাৎ ঘূর্ণবাত চারদিকে যেভাবে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে যেভাবে ছুটে আসে, মাঝখানের যে অংশটা বায়ুপ্রবাহহীন মেঘমুক্ত আকাশ, এই যে জায়গাটা সেটাকেই কিন্তু কি বলা হয়? ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। 6 নম্বর প্রশ্ন দেখি কি রয়েছে। 6 নম্বর প্রশ্ন রয়েছে লিথোফাইট উদ্ভিদ কি? তাহলে 6 নম্বর কি লিখবে? লিথোফাইট যে উত্তরটি তোমরা লিখবে সেটা হলো শিলাগাত্রে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাকে লিথোফাইট বলে। অর্থাৎ শিলার গায়ে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায় তাদের লিথোফাইট বলা হয়। 7 নম্বর প্রশ্নে রয়েছে যে একটি আলোকপ্রেমী ও একটি আলোক বিদ্বেষী উদ্ভিদের নাম লেখো। তাহলে কি? আলোকপ্রেমী উদ্ভিদ কিন্তু সূর্যমুখী, আর আলোক বিদ্বেষী হচ্ছে পান। এটা বুঝে নিতে হবে আলোকপ্রেমী আলো যারা পছন্দ করে এবং আলোক যারা পছন্দ করে না। তাহলে আলো পছন্দ করে না পানের বরজ তোমরা দেখেছ যে ঢাকা থাকে, আর সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ চেয়ে থাকে, তাই তো? তাহলে এটার উত্তরও হয়ে গেল। এবার 8 নম্বর প্রশ্ন কি রয়েছে? 8 নম্বর রয়েছে গামা বৈচিত্র্য কাকে বলে? অথবাতে রয়েছে বাস্তুতান্ত্রিক বাস্তুহারা কি? দুটোর উত্তর কি
তোমরা লিখবে, দেখে নাও। গামা বৈচিত্র্য কি? একটি বড় ভৌগোলিক পরিবেশের পৃথক বাস্তুতন্ত্রে মধ্যে জীবগোষ্ঠীর সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলা হয়। তাহলে কি একটা বড় ভৌগোলিক পরিবেশ, ধরে নাও সুন্দরবন, সুন্দরবনে অনেক দ্বীপ রয়েছে, সেগুলো সেই সবগুলো দ্বীপ নয়, পৃথক বাস্তুতন্ত্রের মধ্যে জীবগোষ্ঠীর সামগ্রিক বৈচিত্র্য, তার মানে কোনো একটা দ্বীপের কোনো একটা কয়েকটা দ্বীপের মধ্যে ধরো যে জীবগোষ্ঠী রয়েছে সেটাকে বলা হয় গামা। ঠিক আছে, এটাকে তো তোমরা জানো ৩ ভাগে ভাগ করা হয়, আলফা, বিটা এবং গামা। তাহলে বড় ভৌগোলিক পরিবেশের পৃথক বাস্তুতন্ত্রের মধ্যে, অর্থাৎ ওই সুন্দরবন অঞ্চলের কোনো একটা দ্বীপের মধ্যে যদি জীবগোষ্ঠী যেটা দেখা যাবে সেটাকেই কিন্তু বলা হবে গামা বৈচিত্র্য। ঠিক আছে? আর একটু আগে যেটা বলেছি যে কয়েকটা দ্বীপ মিলে, তাহলে সেটা কিন্তু হচ্ছে বিটা। ঠিক আছে? আর সমগ্র সুন্দরবন জুড়ে যেটা রয়েছে সেটাকে বলতে পারো আলফা। এবার অথবার প্রশ্নে কি রয়েছে? অথবার প্রশ্নে যেটা রয়েছে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বাস্তুহারা কি? তাহলে বাস্তুতান্ত্রিক বাস্তুহারার উত্তরে আমরা যেটা লিখব, দেখে নাও। জলবায়ুর পরিবর্তন বা প্রতিকূলতা জনিত কারণে যখন বহু মানুষ তাদের বাসস্থান ত্যাগ করে অন্যত্র গমনে বাধ্য হন, তখন তাকে বাস্তুতান্ত্রিক বাস্তুহারা বলা হয়। তার মানে এখানে জলবায়ুর পরিবর্তন, প্রতিকূলতা মানে প্রাকৃতিক কোনো ঘটনা, সেগুলোতে যদি মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে বাধ্য হয়, তখন তাকে বাস্তুতান্ত্রিক বাস্তুহারা বলা হয়। ৯ নম্বর প্রশ্নে কি রয়েছে? ৯ নম্বরে রয়েছে হরপা বান কি? তাহলে হরপা বান কি? হরপা বান হলো অল্প সময়ের মধ্যে বা স্বল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টিপাতের কারণে, সেটা মেঘভাঙা বৃষ্টিও হতে পারে, দ্রুত জলপ্রবাহের মাত্রা বেড়ে গেলে যে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয় তাকে হরপাবান বলা হয়। হরপাবান হলে কিন্তু একটা আকস্মিকভাবে একটা বন্যার সৃষ্টি হয় এবং প্রচুর ক্ষয়ক্ষতি কিন্তু হয়। ১০ নম্বর প্রশ্ন, মিশ্র কৃষি বলতে কি বোঝায়? অথবা রয়েছে পোমাম কালচার কাকে বলে? তাহলে মিশ্র কৃষির সংজ্ঞায় আমরা লিখব যে যে কৃষি ব্যবস্থায় জমি থেকে বিভিন্ন ফসল উৎপাদনের পাশাপাশি পশুপালনও করা হয় তাকে মিশ্র কৃষি বলা হয়। তাহলে যে কৃষি ব্যবস্থায় জমি থেকে বিভিন্ন ফসল উৎপাদনের পাশাপাশি, ফসল তো উৎপাদন হচ্ছেই, তার সাথে পশুপালনও করা হচ্ছে, তাকে বলা হয় মিশ্র কৃষি। আর অথবাতে রয়েছে পোমাম কালচার। পোমাম কালচার তোমরা জানো, উদ্যান কৃষির একটা অংশ এটা, যে সারা বছর ধরে ফলের যে চাষ করা, সেখানে পোমাম কালচার, ফ্লোরিকালচার এবং ওলেরিকালচার ৩টা ভাগ রয়েছে। পোমাম কালচারটা হচ্ছে ফলের চাষ। ঠিক আছে? মনে রাখবে, ফলের চাষ হচ্ছে পোমাম কালচার, ওলেরিকালচার হচ্ছে শাকসবজি চাষ, আর ফ্লোরিকালচার হচ্ছে ফুলের চাষ। তাহলে সারা বছর ধরে ফলের চাষ করাকে পোমাম কালচার বলা হয়। ইহা উদ্যান কৃষির একটি প্রকার বা ভাগ বলতে পারো। এরপরে দেখো রয়েছে শ্বেত বিপ্লবের জনককে। শ্বেত বিপ্লবের জনক, এর আগের সেটাও ছিল, শ্বেত বিপ্লবের জনক কিন্তু ডক্টর ভার্গিস কুরিয়েন। এটা কিন্তু ভুল করো না। ভার্গিস কুরিয়েন হচ্ছে শ্বেত বিপ্লবের জনক। এরপরে ১২ নম্বর প্রশ্ন রয়েছে, দেখো ১২ নম্বর রয়েছে সবুজ গ্রাম কি? সবুজ গ্রাম কি? তাহলে সবুজ গ্রাম কি দেখে নাও। সবুজ গ্রাম হলো বনভূমির মধ্যে সীমিত উন্মুক্ত স্থানে গড়ে ওঠা ক্ষুদ্রাকার বসতিকে সবুজ গ্রাম বলা হয়। তাহলে বনভূমির মধ্যে যদি কোনো গ্রাম গড়ে ওঠে তখন তাকে সবুজ গ্রাম বলা হয়। ১৩ নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, হীরক চতুর্ভুজ কি? তাহলে হীরক চতুর্ভুজের সংজ্ঞা আমরা কি লিখব, দেখে নাও। দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই এই ৪টি মেট্রোপলিটন শহরের মধ্যে উচ্চ গতি সম্পন্ন ট্রেন চালানোর, এই যে ট্রেন, হীরক চতুর্ভুজ হচ্ছে ট্রেন, আর সড়ক পথ কিন্তু সোনালী চতুর্ভুজ, এটা কিন্তু গন্ডগোল করবে না। যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল তা হীরক চতুর্ভুজ নামে পরিচিত। তাহলে এটা লিখলেই হয়ে যাবে। আর ১৪ নম্বর প্রশ্ন যেটা রয়েছে, ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক কাকে বলা হয়? ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক বলা হয় কে.এস. রামচন্দ্রকে। তাহলে আমরা দেখে নিলাম ১০৮ পাতায় যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এসিকিউ, তার উত্তরগুলো পরের ভিডিওতে, আবার পরের যে পেজ রয়েছে এসি কত দেখিনি, এসি ১২৫, সেটা নিয়ে কিন্তু পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।